নমস্কার। কফি খেতে খেতে আজকে আমি যার সাথে আড্ডা দিতে বসেছি সে মঞ্চে খুব চেনা মুখ। মাত্র 4 বছর বয়সে মঞ্চে তার হাতেখড়ি। সে দাপিয়ে মঞ্চে যেমন অভিনয় করে, আজকাল ওটিটি এবং বিভিন্ন প্ল্যাটফর্মেও তার অভিনয় আমরা দেখি। মোনালিসা চট্টোপাধ্যায় তার নাম, অর্থাৎ মঞ্চের অভিনেত্রী মোনালিসা আজকের সুনন্দিনীর আড্ডায় আমার অতিথি। ধন্যবাদ। মোনালিসা, তোমার সাথে প্রায় অনেক দিন পর আজকে এরকম মুখোমুখি বসছি। হ্যাঁ, তোমাকে প্রথম বোধহয় আমার দেখা সেটা হচ্ছে লোককৃষ্টি উৎসব। তো লোককৃষ্টি তোমার নিজস্ব মানে পারিবারিক হ্যাঁ দল। তো লোককৃষ্টির জন্ম সময় থেকে কি তুমি রয়েছো? লোককৃষ্টির জন্ম সময় 1989। আমার একদম আমার যদি জন্ম হচ্ছে সেটা হচ্ছে 1985। সো না, জন্ম সময় থেকে হয়তো থাকতে পারিনি, যে সময় তৈরি হচ্ছে সেই সময় থেকে হয়তো থাকতে পারিনি, কিন্তু বেশ অল্প বয়স থেকেই, বেশ ছোট বয়স থেকেই লোককৃষ্টির সাথে একটা দীর্ঘ পথ চলে। কারণ লোককৃষ্টির আগেও আর একটা দল ছিল যেখানে যুগ্মভাবে, তারপর সেখান থেকে লোককৃষ্টি আলাদা করে তৈরি হয়। সুতরাং ওই যুগ্মভাবে যে যাত্রাটা ছিল সেটাই আমি ছিলাম না, ঠিক আছে? কিন্তু লোককৃষ্টি তৈরি হয়ে যাওয়ার পর থেকে হ্যাঁ, বেশ একটা অনেক দিন ধরে লোককৃষ্টির সাথে আমার একটা সুদীর্ঘ একটা যাত্রাপথ তো আছে বটে। কিন্তু তুমি বললে 4 বছর বলে একটা ছোট্ট একটা ঘটনা বলে রাখি। আসলে আমার অভিনয় শুরু বোধ হয় আমার মা যখন আমায় কনসিভ করেছিলেন তখন থেকে, মানে when I am in my mother's womb। বিষয়টা হচ্ছে আমার দাদু ভাই, মানে মায়ের বাবা অরুণ দাশগুপ্ত এবং মায়ের মা রেণু দাশগুপ্ত, আমার দিদা। তো এনারা দুজনেই থিয়েটার করতেন এবং এনাদের একটা দল ছিল অভিযাত্রিক বলে। এবং ফাল্গুনী চট্টোপাধ্যায় মানে আমার জ্যাঠা এবং আমার বাবা পার্থ চট্টোপাধ্যায়, এনাদের দুজনেরই কিন্তু সেই অর্থে গ্রুপ থিয়েটার করা, তার একটা বিশাল অবদান কিন্তু অরুণ দাশগুপ্তের, মানে আমার প্রয়াত অরুণ দাশগুপ্ত আমার দাদু ভাইয়ের। তো এই অভিযাত্রিক দলে এসে কাজ করা। তো যখন মহাভারতের উপর একটা কাজ হচ্ছে এবং সেটা আমার মনে আছে, সেটা একটা শ্রুতি নাটক হচ্ছে এবং সেটা রেকর্ডেডও হয়েছিল, তখন আমি মায়ের পেটে, আমি বোধহয় তখন, মানে মা আমাকে কনসিভ করেছে হয়তো এই 5-6 মাস হবে, তখন মা উত্তরার চরিত্রে অভিনয় করেছিলেন। তো বলা যেতে পারে ওই সময় থেকে মানে আমি মানে তুমি অভিনয় জগতে এসে গেছো। এসে গেছি আমি, মানে জন্মের আগেই মায়ের গর্ভে থাকতেই তোমার অভিনয় জগতে চলে আসে এবং মহাভারতের মতন একটা টেক্সট নিয়ে কাজ। তো 4 বছর বয়সে অভিনয়ের হাতে খড়িটা কি করে হয়েছিল? আসলে যেটা হয় আর কি, মানে ছোটবেলা থেকে আমার আর আমার দাদার খেলা, যেটা বাচ্চাদের যেরকম খেলা, বিভিন্ন রকমের খেলা, আমাদের খেলা ছিল হচ্ছে নাটক খেলা। মানে নিচে বাবা মায়েরা রিহার্সাল করছেন আর ওপরে আমরা বিছানাটাকে মঞ্চ করে নিয়ে, আর মাদের ওই যে ব্লাউজ থাকে সেগুলো একটা ওই রিডিং ল্যাম্পের সামনে দিয়ে বিভিন্ন রকমের কালার তৈরি করে আমরা নাটক খেলতাম। তো ওই রকম খেলা দেখে আর কি কোনো একটা ভাবে আমার জ্যাঠার এবং আমার একটা বাবার ভাবনা, একটা শিশু চরিত্রে নির্বাসন বলে একটি নাটক ছিল, শিশু চরিত্রে একটা অভিনয় করার কথা ছিল। তখন আমি জানতাম না আমি কি করছি। ইনফ্যাক্ট আমার কাছে সত্যি প্লেই হয়েছে, বেসিক্যালি PLAY প্লেই হয়েছে। মানে তাদের মনে হয়েছিল যে এটা হয়তো আমি করতে পারি। এবং আমিও কেন জানি না ছোটবেলা থেকে যে নাচ শিখতাম, আমার একটা ওই স্টেজ ফ্রাইটের ব্যাপারটা না বরাবরই খুব একটা আমি কোনোদিনও ফিল করিনি, যে মঞ্চে উঠলে প্রথমেই একটা সেই স্তব্ধ হয়ে যাওয়া। সুতরাং আমার কাছেও, মানে আমার যতদূর স্মৃতি আছে আর কি, 4 বছর বয়স তো, মানে যতদূর স্মৃতি আছে আমার কাছে গোটাটাই খুব একটা মজার একটা খেলা মতন লাগছিল আর কি। মানে সবার সাথে খেলছি, সবার সাথে একটা আনন্দ করে মজা করে, ওইভাবে আর কি থিয়েটারটা শুরু হয়েছে। মানে খুব যে সিরিয়াসলি, অন আ ভেরি সিরিয়াস নোট তা নয়, মানে খুব মজা করতে করতে খেলতে তখন বুঝিও নি এক্স্যাক্টলি যে কি করছি আর কি, কিন্তু ওই আনন্দ করতে করতে করে ফেলা আর কি কাজটা। তো দেখো, তুমি যেটা বললে যে বাড়িতে একটা নাটকের পরিবেশ তো তোমার ছিলই, সেই জায়গাটা তো তোমাকে একটা হেল্প করেছে। তো তারপরে কি করে নাটকে তুমি চলে এলে? ধরো 4 বছরটা ছেড়ে দাও, তারপরে তোমার নাটকে কি করে চলে আসা? আমি কিন্তু তারপরে সত্যি কথা বলতে থিয়েটারের সাথে ক্লাস 6 এর পর থেকে আমার একটা বিচ্ছিন্নতা হয়েছিল পড়াশোনার জন্য। আমি মূলত ছিলাম ডান্সার,
আমি হচ্ছে নরেশ কুমারজি এবং আমাদের গুরু থাঙ্কামণি কুট্টির ছাত্র আমি। আচ্ছা। তো আমি মূলত ডান্সার। 11-এ উঠার পর মানে আমার মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার পর ক্লাস 10-এর পর 6 থেকে 10 কিন্তু আমার একটা, যতই আমার দলে কাজ হোক না কেন, 6 থেকে 10 কিন্তু আমি কোনো থিয়েটার করি। 11-এ উজ্জ্বল চট্টোপাধ্যায়ের একটা নাটক হিংটিং বলে, আমি যখন 11-এ পড়ি আর কি, তখন আবার আমার নতুন করে আবার নাটকে ফিরে আসা। মানে এটা আমি বলছি, এটা হচ্ছে আমার 2002 কি 3 সালের কথা বলছি। আমার আবার নতুন করে থিয়েটারে ফিরে আসা, লোককৃষ্টির মাধ্যমে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক হিংটিং, তাতে ফিরে আসা। সুতরাং মাঝখানের একটা সময় আমার একটা, তখন তুমি নাচ করেছো? তখন নাচ মঞ্চে করতে? মঞ্চে করতাম, হ্যাঁ। কারণ আমাদের গুরুর একটা আদেশ ছিল যে যতক্ষণ না পর্যন্ত গুরু পারমিশন দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই অর্থে প্রফেশনালি পারফর্ম করতে পারবো না। গুরুর পারমিশনের পর আমরা, হ্যাঁ, আমরা যেমন কালামান্ডালামে আমরা পারফর্ম করেছি, আমি পারফর্ম করেছি, আমার যারা বন্ধু ছিল, ব্যাচমেট ছিল, আমরা পারফর্ম করেছি। কিন্তু থিয়েটার কিন্তু আবার ক্লাস 6-এর পর, মানে 1996-এর পর ওই যে একটা ব্রেক হলো। ইনফ্যাক্ট আমার শেষ নাটকই ছিল আমার দাদু ভাইয়ের সাথে। মানে দাদু ভাইয়ের ক্যান্সার হয়েছিল এবং কিছুদিন জাস্ট ওনার মানে মৃত্যুর কিছুদিন আগে উনি আবার করে একটা থিয়েটার করেন আর কি, মানে একদম নিজস্ব চেষ্টায়, কোনো দলছাড় অভিযাত্রিক নেই তখন। তো আমরা সবাই মিলে তখন মানে পারিবারিকভাবে ওনার সাথে করেছিলাম, আমি করেছিলাম কাজটা। এটা আমার কাছে একটা খুব বড় একটা প্রাপ্তি, শেখা অ্যাকচুয়ালি। তো ওই আমার লাস্ট, ওই 1995-96-এ ওই আমার লাস্ট কাজ করা, দাদু ভাইয়ের সাথে লাস্ট কাজ করেছিলাম কলকি অবতারে। তারপর আবার 2002-03-এ উজ্জ্বল চট্টোপাধ্যায়ের হিংটিং, নির্দেশনা ফাল্গুনী চট্টোপাধ্যায়, আবার লোককৃষ্টিতে থিয়েটার করা। তোমার জেঠু ফাল্গুনী আমার চট্টোপাধ্যায়, জেঠু ফাল্গুনী চট্টোপাধ্যায়, এবং তোমার সেই হিসাবে দাদা, জ্যাঠতো হ্যাঁ। দাদা আবির হ্যাঁ, চট্টোপাধ্যায়। তো একটু জেঠু দাদার কথা বলো, কিরকম? এখন তো তারা যথেষ্ট ব্যস্ত মানুষ, ছোটবেলাটা নিশ্চয়ই অনেকটা সময় একসাথে হ্যাঁ, কাটিয়েছো। আমরা ইনফ্যাক্ট আমরা বহুদিনই একসাথে, মানে ওদের দাদা ক্যামেরা কাজ করার পর তারপর আমাদের ব্যস্ততা বাড়ে স্বাভাবিকভাবে, কিন্তু আমাদের ছোটবেলাটা একসাথেই, মানে আমরা বড় হয়েছি একসাথে। এবং সত্যি কথা বলতে এখনো অনেকেই আমাদের পরিবারে একটা মানে ইন্টারোগেশন নোট দেয়, কারণ আমি বরাবরই নাচ, গান, নাটক, কোথাও আবৃত্তির কম্পিটিশন হচ্ছে চলে যাচ্ছি, গানের কম্পিটিশন হচ্ছে চলে যাচ্ছি। দাদা বরাবরই একটু মানে অন দ্য কোয়াইটার জোন আর কি, মানে একটু চুপ করে থাকা, একটু চুপচাপ থাকা, খুব ভালো আঁকতো। এখনো অভিনেতা, মানে ও অভিনেতা হিসেবে ওর খুব বড় একটা পরিচয় আছে, কিন্তু মানে ওর বাদবাকি যে গুণ যেগুলো হাইলাইটেড হয়নি, ও ভীষণ ভালো আঁকতো, ও ভীষণ ভালো লিখতো। মানে কবিতা লেখা থেকে শুরু করে, মানে যে বয়সে কবিতা লিখতো, যে বয়সে বিভিন্ন রকমের লেখালেখি করতো, হয়তো সেই অর্থে কোথাও পাবলিশড হয়নি, কিন্তু ওর লেখার হাত, আঁকার হাত অসাধারণ। মানে এটা কিন্তু ওর একটা গুণ, যেটা আমি জানি না হয়তো মানে অনেকে জানেন কিনা। সুতরাং এইটা ছোটবেলা থেকে আর কি আমাদের দুজনের, এবং ওরই কিন্তু এই যে আমাদের নাটক খেলার পেছনে ওর কিন্তু একটা বিশাল বড় একটা এমফাসিস ছিল যে এরকম একটা কিছু একটা করবো, এবং করে সেটা শোনানো। মানে তখন তো আমাদের ওই টেপ রেকর্ডার ছিল এবং রেকর্ড করবার ইয়ে ছিল, ওইগুলো আমরা করতাম, পাঠ্য বইতে কিছু একটা তুলতাম, ও বেছে দিত। ইনফ্যাক্ট এরকম মজার গল্প আছে, ও একটা মজার গল্প বলেছিল আমাকে নিয়ে, দাদা আমাদের একটা মজার গল্প আছে। টিভিতে তখন একটা সিরিয়াল হতো ওই ফ্লাইং রোবট নিয়ে, আমি আর আমার দাদা ওই নাটক খেলতে গিয়ে আমাদেরই একজন বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছিলাম, কেন সেই বন্ধুকে আমরা ভিলেন করেছিলাম এবং আমরা দুজনে মিলে হিরো হয়ে তার উপর লাফিয়ে পড়েছিলাম এবং তার মাথা ফেটে গেছিল। তো আমরা ছোটবেলা থেকে ভীষণ সিনসিয়ার অভিনয়ের প্রতি, আমরা কোনো ইয়ে রাখি না। এটা কিন্তু দারুণ ব্যাপার, মানে এতটা সিনসিয়ার করে খুব সিনসিয়ারলি আমরা খেলতাম এবং খুব সিনসিয়ারলি নাটক খেলতাম যে আমরা ভিলেনের মাথা ফাটিয়ে দিয়েছিলাম। সাংঘাতিক ব্যাপার। এবং তারপর বাড়িতে সেটা নিয়ে স্বাভাবিকভাবেই আমাদের বাবা মারা খুব বিচলিত হয়ে পড়েছিলেন, আমরা মারধরও খেয়েছিলাম আমি এবং আমার দাদা, কিন্তু তারপরেও সামহাও প্রফেশনালি আমাদের সিনসিয়ারিটিটা কমেনি, আমরা যে যার মতন করে সিনসিয়ারি কাজটা করে চলেছি। বুঝতে পেরেছি। তো সেইভাবে তো তোমাদের দুজনেরই একসাথে বেড়ে ওঠা, ছোটবেলাটা তোমরা একসাথেই কাটিয়েছো। তারপরে দুজনের পথটা কি করে আলাদা হলো সেই গল্পটা? ইনফ্যাক্ট না, আলাদা হয়নি, মানে যেটা হয়েছে সেটা হচ্ছে ও একটা চমক দিয়েছে। মানে আমারটা যেটা খুব প্রেডিক্টেবল ছিল যে আমি এটাই করব, হয় আমি নাচ করব বা হয়তো আমি থিয়েটারটা করবো, এটা আমার বাবা মা ভাবতে পারেনি, আমাকে ভেবেছিল আমি নাচটাই করবো, আমার দিদাও ভেবেছিল আমি ডান্সার হব।
কিন্তু দাদার ক্ষেত্রে এটা যেটা আমিও চমকেছি, আমরা একসাথে বড় হয়েছি, কিন্তু ও স্কুলেও নাটক করেছে, করেছে, কিন্তু ওর যে ভিতরে এরকম একটা, তোমরা কোন স্কুল? আমার ছিল ভারতীয় বিদ্যাভবন আর দাদা ছিল লবণরদ বিদ্যাপীঠ। আচ্ছা। তো ওর ভিতরে যে এরকম একটা স্পার্ক আছে সেটা কিন্তু সত্যি আনপ্রেডিক্টেবল। সেটা কিন্তু আমরা একসাথে বড় হতেও ইনফ্যাক্ট এত ক্লোজ আমরা বলেছি, আমিও যে ব্যাপারটাকে খুব বুঝতে পেরেছি, ও করছে, ও একটা লিডার, আমাকে নেতৃত্ব দিচ্ছে, ও নেতৃত্ব করছে, ঠিক আছে, কিন্তু ও যে এইভাবে টার্ন আউট করবে এটা কিন্তু সত্যি আমাদের কাছে একটা বিশাল বড় একটা বিগ সারপ্রাইজ। মানে ওর ভিতরে এতটা স্পার্ক ছিল, এটা বিগ সারপ্রাইজ আমাদের কাছে। না আলাদা ঠিক হয়নি, মানে এখনো আমাদের কোনো কাজ বা কোনো সাজেশন নিতে গেলে আমাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়। আমি হয়তো ওকে কোনো একটা সাজেশন নেওয়ার জন্য, ক্যামেরায় এখন সবে মাত্র কাজ করা শুরু করেছে আর কি, জাস্ট মিডিয়ামটাকে এক্সপ্লোর করার জন্য, তো ওর কাছে কিছু একটু জিজ্ঞাসা করে নিলাম যে কিরকম হবে কাজটা, কিভাবে করব। তো সেই অর্থে কিন্তু আমাদের মানে ওইভাবে আলাদা পথে কিন্তু আমরা হাঁটছি না, দেখতে গেলে কিন্তু খালি মাধ্যমটা আলাদা। ও ক্যামেরাটা বেছে নিয়েছে, আমি তথাকথিতভাবে মঞ্চটাকে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু প্যাশনটা কিন্তু একই, সেটা হচ্ছে অভিনয়। একদম, মানে দুজনের মধ্যে যে ভাই বোনের যে হৃদ্যতা বা ভালোবাসা, সেই জায়গাটাতে কোনো ঘাটতি নেই, একদমই কোনো ঘাটতি নেই। মানে এখনো আমাদের ভাইফোঁটা এবং রাখি এই দুটো মানে এরকমও হয়েছে, এইবারই হলো আমার শের আফগানের শো ছিল, দেবেশ চট্টোপাধ্যায় সংস্কৃতির শের আফগানের শো ছিল আমার। তো আমি যেহেতু রাখির দিন যেতে পারছি না, ও শুটিং থেকে বেরিয়ে মধুসূদন মঞ্চে শো ছিল, দুপুরবেলা মধুসূদন মঞ্চে ও এলো, ওখানে দেবেশদা ছিলেন, রজতাপদা ছিলেন, সেখানে আমি ওকে রাখি পরালাম, ও আমাকে গিফট দিল এবং আবার শুটিং এ চলে গেল। তো আমরা এইভাবে ভালো লাগে। আজকের দিনে যখন মানুষ সম্পর্কগুলোকে হারিয়ে ফেলছে, আমরা আমাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে এই বড় বড় জিনিসের কাছে মনে করছি একেবারেই তুচ্ছ, তখন মোনালিসা একটা ছোট্ট দৃষ্টান্ত দিল আমাদের সামনে, যে আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা এবং মোনালিসার মতো অভিনেত্রী এই রাখি বন্ধনের মতো উৎসবকে এতটাই তারা গুরুত্ব দেয় যে যতটাই ব্যস্ততা থাকুক সেই ব্যস্ততার মধ্যেও তারা এই উৎসবটাকে সুন্দরভাবে পালন করে। অসাধারণ লাগলো শুনে। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের এই সম্পর্কে। এবার আমি যে প্রশ্নটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে তুমি একটা সময় লোককৃষ্টিতেই অভিনয় করতে, একদম, তারপরে তুমি কিন্তু বেরিয়ে গিয়ে অনেক দলের সাথে, বিভিন্ন দলের সাথে করেছো। সেইটা কি তুমি মানে হঠাৎ করে করা, নাকি এটা তুমি ভেবেছিলেই করবে? না, প্রথম সুযোগটা আমার এসেছিল হচ্ছে পেজ 4 এর হাত ধরে, যখন ব্রাত্য বসু লোককৃষ্টিতে, ওনারই নাটক ছিল পেজ 4, ওনারই লেখা এবং ওনার নির্দেশনায় উনি কাজ করতে আসেন, এখানে লোককৃষ্টিতেই কাজ করতে আসেন, ওনাকে আহ্বান জানানো হয় এবং উনি কাজ করতে আসেন। এই প্রথম নিজের পরিবারের বাইরে কোনো মানুষের সাথে, কোনো থিয়েটার পার্সোনালিটির সাথে আমার কাজ করা, সেটা আমি বলছি যখন আমি প্রেসিডেন্সিতে ফার্স্ট ইয়ার, আমার প্রেসিডেন্সি গ্র্যাজুয়েশন পলিটিক্যাল সায়েন্স অনার্স, তখন আমি এই পেজ 4 নাটকটা প্রথম ব্রাত্যদার সাথে, ব্রাত্য বসুর সাথে আমি কাজ করি, এবং সেইটার সূত্র ধরেই আমার দেবেশদার সাথে, দেবেশ চট্টোপাধ্যায়ের সাথেও আলাপ, কেননা তারপরে আমার উইঙ্কেল টুইঙ্কেল, আমি এবং আমার জেঠিমা রুমকি চট্টোপাধ্যায়, আমরা দুজনে, ওটাও ব্রাত্য বসুরই লেখা ছিল এবং নির্দেশনা ছিল দেবেশ চট্টোপাধ্যায়, সংস্কৃতি করেছিল, সেখানে গিয়ে কাজটা করা। ওই যে দুটো কাজ হলো, তারপর কিন্তু আবার বহু বছর আমার দলেই কাজ করা। তারপরে ডিসিশনটা কিন্তু আমার খুব সচেতন ডিসিশন ছিল, মানে আমি যখন 2011-তে, এটা আমি যে সালটার কথা বললাম, ওটা ওই 2004, 5, 6 ওই রকম একটা স্প্যানের কথা বলছি, যখন দলের থেকে আমি বাইরে গিয়ে কাজ করছি। তারপর যখন আমি সিদ্ধান্ত নিলাম, তখন খুব সচেতনভাবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি আমার কমফোর্ট জোনটাকে ভাঙতে চাইছিলাম। এই যে সবসময় পরিবারের লোক, ঠিক আছে, তারা নিঃসন্দেহে যথেষ্ট একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাজ করছে, যিনি আমার জ্যাঠা বা ইনি আমার বাবা পার্থ চট্টোপাধ্যায়, দলের সেক্রেটারি, সম্পাদক, তো এনারা আছেন, ঠিক আছে, আমি একটা কমফোর্ট জোনে আছি। এই কমফোর্ট জোনটাকে ভাঙবো বলে, এবং আরো একটা ইচ্ছা হয়তো মনে ছিল, সেটা একটু প্রকাশ করেই ফেলি, যেহেতু আমার পরিবারের লোকেরা এই পেশায় ভীষণই তারা নিজেদের একটা জায়গা তৈরি করে নিয়েছেন, আমার একটা ভীষণ ইচ্ছে ছিল যে আমি এদের সাথে, এদের ব্যাটনটাকে নিয়েই কিন্তু আলাদা করে কি একটা নিজস্ব একটা স্বতন্ত্র একটা জায়গাকে আমি তৈরি করতে পারি, নাকি গোটাটাই হয়তো এরকমটা হয়ে যেতে পারে যে আমি কমফোর্ট জোনে এতটাই ঢুকে গেলাম যে আমি হয়তো পুরোটা একটা ছায়া, একটা শ্যাডো হয়ে চলে গেলাম হয়তো। এই দুটো আমার কাছে, একটা কমফোর্ট জোনের বাইরে বেরোবো এবং আরো বিভিন্ন ধরনের কাজ করব। তো 2011 ওটা খুব সচেতন সিদ্ধান্ত ছিল যে আমি এবার একটু আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে, ইভেন কি কমফোর্ট জোনের বাইরে গিয়ে যখন আমি কাজ করছি, আমার তার আগে অলরেডি রমকম করা হয়ে গেছে,
আমার বিলে করা হয়ে গেছে, আমি দেবশঙ্কর হালদারের সাথে তার বিপরীতে আমি অভিনয় করে ফেলেছি। কিন্তু আমি যখন বাইরে কাজ করি আমার এরকমও মনে আছে যে আমি কাজটা বাইরে শুরুই করেছিলাম, কিন্তু ঠিক আছে খুব যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র, খুব প্রোটাগনিস্ট তা কিন্তু না। আমি কিন্তু ধীরে 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 নিজেকে, হ্যাঁ আমি কাজটা পারি করতে 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 করে আস্তে আস্তে ধীরে ধীরে আমার এই 10 বছর 2011-এ বাইরে গেছি, তারপর 2013 থেকে একদম মানে প্রফেশনালি কাজ করতে শুরু করে, এটা 2025 মানে 12 বছর। এই 12টা বছর কিন্তু আমার যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু একদম পুরোটাই আর কি নিজের কাছে নিজেকে প্রমাণ করা যে আমি কাজটা আদৌ পারি কিনা, আমি এই কমফর্ট জোনের বাইরে গিয়ে অভিনয়টা আদৌ আমার এইটা প্যাশন, এটাকে আমি প্রফেশনে পাল্টাতে পারি কিনা, আমার পেশায় নিতে পারি কিনা, থিয়েটারের প্রতি সেই প্যাশনটা আমি অনুভব করছি কিনা, নাকি গোটাটা ওই পারিবারিক ছন্দে ছিল বলে ভালো লাগছে, হাসি খুশির মধ্যে থাকছি বলে করছি। যখন প্রফেশনাল প্রেশারগুলো যখন আসতে শুরু করবে তখন আমি থিয়েটারটাকে, সেই নেশাটাকে, সেই প্যাশনটাকে আমি কিভাবে ডিল করব, এই গোটা 12টা বছর কিন্তু আমার এই জার্নিটা, সেটা খুব সচেতনভাবে। তুমি তো যেরকম মঞ্চে অভিনয় করছো তার সাথে সাথে তোমার পড়াশোনাটাকেও তুমি বজায় রেখেছো। প্রেসিডেন্সি কলেজে পড়া মানে যথেষ্ট পড়াশোনার ব্যাপারটাকে তোমার, তো সেটা ব্যালেন্স করতে কখনো কোনোদিন অসুবিধা হয়নি। মানে থিয়েটারের সাথে বা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো কিছু যদি সত্যি আমি খুব প্যাশনেটলি, খুব মন থেকে চেয়ে করি না, সেটা না কোনো কিছুর সাথে ইমব্যালেন্স ঘটায় বলে আমার মনে হয় না। খালি আমাকে না খুব ট্রুথফুল থাকতে হবে। ইনফ্যাক্ট আজকেও আমি ভালো অভিনেতা না খারাপ অভিনেতা এই জাজমেন্টে না আমি যাই না। আমি একটা জিনিসই মনে করি, আমি যে কাজটা করছি সেটা আমি খুব ট্রুথফুলি করবো, খুব সততার সাথে করবো। এবং এই সততার সাথে করতে গিয়ে দেখেছি হয়তো এটা হতে পারে যে আমার পরিবারের লোকজন এই অভিমানটা করতে পারে ও ভীষণ ব্যস্ত, মানে একটা পরিবারের একটা প্রোগ্রামে হয়তো আসতে পারছে না, সেই ব্যস্ততাটা হয়তো থেকেছে, কিন্তু ব্যালেন্সের প্রবলেম কোনোদিনও ঘটেনি। কারণ আমি প্রেসিডেন্সি কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে বেরোলাম, আমি মাস্টার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপর আমি ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করেছি। সেটা ছেড়ে দিয়ে আবার আমি রবীন্দ্র ভারতীতে ডাবল মাস্টার্স করতে ঢুকি ড্রামায়, থিয়েটারে, এবং সেটা করে আমি নেট পাস করি, নেট পাস করে পিএইচডি করে এখন আমি রবীন্দ্র ভারতীতে অধ্যাপনা করছি। তুমি কি ড্রামা নিয়ে আবার পড়াশোনা? আমি আবার আমার ডাবল মাস্টার্স ড্রামা রবীন্দ্র ভারতী। এখন কি তুমি ড্রামা নিয়ে পড়াচ্ছ? ড্রামা নিয়ে পড়াচ্ছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাটক বিভাগে। বুঝতে পেরেছি। সুতরাং আমার কোনোদিনও, হ্যাঁ এবার ঠিকই একটা সময়ের পর তো আমি থিয়েটার নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমার কিন্তু যখন আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছি, আমার কিন্তু কখনো কোনোদিনও কোনো রকমের কোনো ইমব্যালেন্স সমস্যা কোনোদিনও হয়নি। এবং বাড়ি থেকেও যথেষ্ট, বাবা মার কাছ থেকে, পরিবারের মানুষদের কাছ থেকে, আমার বন্ধুর কথা এখানে নিশ্চয়ই উল্লেখ করবো, শুভ্র ব্যানার্জির কাছ থেকে ভীষণ 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 হেল্প পেয়েছি আমি, যে কোনোদিন ইমব্যালেন্সের ঘটনা ঘটে। এই যে তুমি বলছো যে এই যে ব্যালেন্স করতে পেরেছো তোমার জীবনে, আরেকটা জিনিস কি তুমি মনে করেছো যে তোমার ধরো সবকিছু এতটা স্মুথ ছিল বলে জীবনে, সেটা কি তোমাকে হেল্প করেছে? ধরো তোমার এই যে জার্নিটা, ধরো সঠিক পথ পাওয়া মানে সঠিক দিশাটা দেখানোর জন্য তোমার লোক ছিল, এই যে তোমার ধরো পরিবার থেকে শুরু করে বা মানে সত্যিকারের বন্ধু বলতে পারো, সেটা কি তোমার সঙ্গে ছিল বলে? আমি তো এটা ভীষণভাবে নিজেকে ফরচুনেট মনে করি যে আমি একটা পারিবারিক তো বিশাল একটা হেল্প আমি পেয়েছি। এবং সত্যি কথা বলতে আমার মা দোলন চট্টোপাধ্যায়, উনি হয়তো সেইভাবে কোনোদিনই এগিয়ে এসে থিয়েটারটা অভিনয় করেননি, কিন্তু উনি যে কতটা একটা জায়গা জুড়ে উনি ছিলেন আমার এই, যাতে আমি আমার এই চর্চাটা তার সাথে সাথে পড়াশোনা সবটা মেনটেন করে আমি এগিয়ে যেতে পারি, এইটা অনস্বীকার্য। এটা যদি আমি অস্বীকার করি তাহলে সেটা সত্যি কথা অকৃতজ্ঞতা হবে, এটা অনস্বীকার্য। শুধু তাই নয়, যেমন পারিবারিক দিক থেকে একটা বিশাল সাহায্য পেয়েছি, আরেকটা সাহায্য পেয়েছি যে এটা আমি বলবো এটা আমার সত্যি ভাগ্য, আর আই এম রিয়েলি ভেরি লাকি, ভেরি ফরচুনেট, যাদের মেন্টর হিসেবে যখন বাইরে বেরিয়ে গিয়ে যখন কাজ করতে শুরু করলাম, পরিচালক বলো না, হলো মেন্টর। কেন প্রত্যেক পরিচালকের কাছে গিয়ে কিন্তু আমি শিখেছি। আমার তথাকথিত সত্যি হয়তো কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানগত বা ওরকম প্রশিক্ষণ হয়তো আমার নেই, কিন্তু এই এত পরিচালকের সাথে, এত গুণী ব্যক্তির সাথে কাজ করতে করতে আমি এত কিছু শিখেছি, এবং তারা প্রত্যেকে আমার সেই শেখার পথটাতে আজকে যেখানে দাঁড়িয়ে আমি যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, প্রত্যেকটা মানুষ, সে ব্রাত্যদা থেকে শুরু করে দেবেশ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, অর্পিতা ঘোষ থেকে শুরু করে, ওদিকে প্রকাশ ভট্টাচার্য থেকে শুরু করে, অবন্তী থেকে শুরু করে, চন্দন সেন থেকে শুরু করে, মানে বহু, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, বহু মানুষের সাথে, এরকম বহু পরিচালকের সাথে, সবার সাথেই তুমি নিজে কাজ করেছি। এনারা তখন সবাই আমার সিনিয়র ছিলেন,
এদের বিমল চক্রবর্তীর সাথে আমি কাজ করেছি, এদের প্রত্যেকের আমার তরুণ প্রধানের সাথে কাজ করেছি। ডক্টর তরুণ প্রধান আমাদের ফাগুন রাতের গল্প, মিডসামার নাইটস ড্রিম, ফাগুন রাতের গল্প যখন করি তরুণ প্রধানের সাথে যখন কাজ করছি, মানে তখন ওটা আমি তখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কিন্তু ওই যে কাজ করার, ওই যে একটা ইউনিভার্সিটি থেকে সকাল থেকে রাত পর্যন্ত রেসিডেন্সিয়াল একটা কাজ করার যে একটা অভিজ্ঞতা, তরুণ প্রধান যখন ফাগুন রাতের গল্প করছেন, বা যখন শান্তনু দাসের সাথে, যখন ডক্টর শান্তনু দাসের সাথে করছি, উনিও রবীন্দ্রভারতীর প্রফেসর, ম্যাকবেথ মিরর করছি, বা এখন রিসেন্টলি রাধা রামকৃষ্ণ করছি, প্রত্যেকটা আমার কাছে একটা শেখার মতন একটা লার্নিং এক্সপিরিয়েন্স হয়েছে। অর্পিতাদির সাথে, দেবেশদার সাথে যখন মাছি করছি, উচ্চারণ, ওয়েস্টার্ন ক্লাসিক আর আমাদের যে প্রাচ্যের ক্লাসিক, এই দুটো ক্লাসিকের মধ্যে উচ্চারণের তফাৎ কি হয়ে যেতে পারে এগুলো শিখছি। হয়বদন যখন দেবেশদার সাথে করছি, বা কোথাকার চরিত্র পিরান্দেলো নাটক যখন করছি, প্রত্যেকটা পাল্টাতে। আবার যখন প্রকাশদার সাথে কাজ করছি, যখন মনসা মঙ্গল করছি, আবার টোটালি একটা ফোক থিয়েটারে ঢুকে যাচ্ছি, সেখানে কিভাবে করবো। আবার যখন অবন্তীদির সাথে করছি, তখন আবার লোরকায় ঢুকে যাচ্ছি। মানে এই বিভিন্ন ধরনের চলনে না একটা, শান্তনু স্যারের সাথে যখন কাজ করেছি গোটা বিশ্ব ঘুরেছি, পোল্যান্ড থেকে, চেক থেকে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছিলাম যে নাটক নিয়ে তো তুমি বাইরেও গেছো প্রচুর, মানে সেই অভিজ্ঞতাটা কিরকম? মানে সত্যি কথা বলতে অনেকেই বলেন, আমি যে নাটকটা নিয়ে গেছিলাম ম্যাকবেথ মিরর, মানে শান্তনু স্যারের কল্যাণী কালামণ্ডলমের দলের প্রযোজনায়, ওটা কিন্তু গোটাটাই ম্যাকবেথ নিয়ে হয়েছিল, দত্তাত্রেয় দত্তের অনুবাদ ছিল, এবং আমরা কিন্তু বাংলাতেই করেছি। আমরা কিন্তু পোল্যান্ডে গিয়ে আমাদের ভাষাটা যে পাল্টে দিয়েছি। এই যে আমরা বলি না যে থিয়েটারের বা শিল্পের একটা নিজস্ব সার্বজনীন বিশ্বের একটা ভাষা আছে, সেটাকে খালি রিজিওনাল কয়েকটা ডায়ালেক্টে আটকে থাকে না। হয়তো আমি তথাকথিতভাবে বাংলা ভাষাটাকে কমিউনিকেট করতে পারছি না, কিন্তু আমার আঙ্গিক অভিনয়ের মাধ্যমে আমার যে মডিউলেশন তৈরি হচ্ছে, আমি যে উপাদান বা এলিমেন্টস নিয়ে যেভাবে কাজ করছি, আমি বিশ্বের দরবারে গিয়ে দেখেছি সেখানে কিন্তু আমার বাংলা ভাষাটা কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায়নি। আমি কিন্তু ম্যাকবেথ নিয়ে, যে ম্যাকবেথটাকে আমি এমনভাবে করছি যেটা একদম ভারতীয় পুজো বা বিভিন্ন রকমের উপাচার রিচুয়ালসের মধ্যে দিয়ে ভীষণভাবে কানেক্ট করতে পেরেছি। সেখান থেকে এখন পড়াই ঠিকই পিটার ব্রুকের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ থিয়েটার বলে, কিন্তু সত্যি কথা এটা আমার একটা বিশাল মানে আনন্দের জায়গা, যেগুলো পড়েছি না সেগুলো আমি আমার জীবনে দেখেছি কিভাবে প্রয়োগ হতে হতে গেছে। অদ্ভুত ফিলিং, এটা ভীষণ আমাকে সাহায্য করেছে। যা পড়েছি, হয় পরে পড়েছি, আগে সেটা যখন পড়ছেন এটা তো আমার অলরেডি আমি অ্যাপ্লাই করে দেখেছি আমার লাইফে, বা যা পড়ছি পরবর্তীকালে গিয়ে সেটা অ্যাপ্লাই হচ্ছে। এইটা একটা আমার মনে হয় পারফর্মিং আর্টসের ক্ষেত্রে এটা তো বিশাল বড় একটা আশীর্বাদ, যে আমি যেটা চর্চা করছি সেটাকে আমি প্রয়োগ করতে করতে যাচ্ছি। এটা তো আমার কাছে একটা বিশাল বড় সুযোগ। পড়ার সুযোগ পাও এখন, পড়ার পড়তে তো হবেই, মানে ওইটাই হচ্ছে পড়া, দেখা, শোনা, এই তিনটে ছবি দেখা, বই পড়া, এগুলো একদম রেগুলার। মানে রেগুলার একটা সময় আমাকে তখন আর কি বলতে হয় যে না এই কাজটা আমি করবো না। আর ইনফ্যাক্ট বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি মাস্টার্স লেভেলে পড়াই, এটা আমার শিক্ষকরাই আমাকে যে বলেছেন, যাদের কাছে যারা মেন্টর তারা বলেছেন, আমি প্রত্যেক দিন প্রিপেয়ার করে যাই। মানে আমি প্রায় 8 বছর হলো আমি পড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমার মা খুব মজার বলে আর কি, যে কি ব্যাপার বলতো, তুই 8 বছর পড়াচ্ছিস কিন্তু প্রত্যেকদিন ক্লাসের আগে দিকে রাত্রির বেলা বসে তুই মানে সে ভীষণ সিরিয়াসলি পড়াশোনা করছিস, তুই কি পরীক্ষায় বসবি নাকি? আমার এইটা একটা যে আমি প্রত্যেক দিন প্রিপেয়ার করে যাই। হয়তো আমার টপিক এক, এটা না আমি আমার অভিনয়ের সাথে কম্পেয়ার করি, চরিত্র তো একই, কিন্তু প্রত্যেক দিন মানে যত আমি অভিনয় করতে 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 এগোবো, তত তো আমার ভিতরে একটা ম্যাচুরিটি আসবে চরিত্রটা নিয়ে, সম্পর্কটা একটা ম্যাচুরিটি পাবে, আমার একজন অভিনেতা এবং চরিত্রের সম্পর্কের ম্যাচুরিটি পাবে। আমি প্রত্যেকদিন নতুন কি উপলব্ধি চরিত্রে আনতে পারি, তাতে কিন্তু আমি একদমই আমার পরিচালক আমাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে তার থেকে বেরিয়ে যাবার, আমি বলছি উপলব্ধির কথা। সিমিলারলি আমি প্রত্যেকদিন হয়তো একই টপিক পড়াচ্ছি, কিন্তু ব্যাচ তো প্রত্যেক বছর আলাদা। সুতরাং ওদের সাথে কিভাবে আমি কমিউনিকেট করবো ওই একই টপিক নিয়ে। এবং আমি দেখেছি প্রত্যেকবারই আমার প্রয়োগ পদ্ধতি পাল্টে যায়। কখনো আমি ভিডিও দেখাচ্ছি, কখনো আমি খুব থিওরিটিক্যালি বলছি, আবার কখনো হয়তো আমি খুব প্র্যাকটিক্যালি ওদের থিওরিটাকে নিয়ে কাজ করাচ্ছি। সুতরাং এইটা আমাকে সারাক্ষণে পড়া, দেখা, শোনা, শুধু মানে সিনেমা বা নাটক দেখা নয়, গান শোনা, বিভিন্ন রকমের গান শোনা, বিভিন্ন রকমের আঁকা, ছবি দেখা, এগুলো মানে পেইন্টিং দেখা, এগুলো মানে আমাকে প্রতি মুহূর্তে আমাকে এটা মানে এটা আমার চর্চা। শোনা বিভিন্ন রকমের, ধরুন এখনো পর্যন্ত যেগুলো মানে ইউটিউবে পাওয়া যাচ্ছে, আমি হয়তো সৌমিত্রের একটা কবিতা শুনছি, এটা একটা চর্চা আমার কাছে। কেন আমি হয়তো এই মুহূর্তে কোনো টিচারের কাছে হয়তো গিয়ে ক্লাস করছি না, কিন্তু শোনাটাও
যে কোথায় কোন গানটাকে মডুলেশনে রাখা এক্স্যাক্টলি দরকার। গতকালই একটা অংশুমান দার একটা লেখা পড়ছিলাম, তো তৃপ্তি মিত্রকে নিয়ে একটা লেখা লিখেছেন উনি, এবার দেশে লিখেছেন, এবং উনি বলছিলেন যে ওই ডাকঘরের যে বিভিন্ন রকমের যে অমলের যে বিভিন্ন রকমের চরিত্রের কথা যখন বলছে, এবং সে কথার মধ্যে বিভিন্ন রকমের মডিউলেশন, ঘন্টা সকালের ঘন্টার যে মডিউলেশন যেভাবে হচ্ছে, রাত্রিরের ঘন্টা যখন বাজছে একই চরিত্র বলছে কিন্তু তার মডিউলেশনটা পাল্টে যাচ্ছে, মানে বলার মধ্যেও কিভাবে শাওলি মিত্রের অসাধারণ অভিনয়, মানে আমি নিজে দেখিনি, মানে ওটা শোনা কথা, ওই অভিনয়ে মানে ভাবা যায় না, একেবারে অপূর্ব অভিনয়। তো আরেকটা জিনিস বলছি, এই যে এখন যাদেরকে পড়াচ্ছ, এই যে যারা ধরো নাটক নিয়ে পড়াশোনা করে, এদের মধ্যে কি মানে কতটা দেখো, মানে এখন এই যে আমরা চারিদিকেই দেখতে পাই না সবসময় যে একটা পড়া যারা পড়ছে বা কোনো কিছু করছে তার থেকে কত তাড়াতাড়ি অভিনয় করব বা মঞ্চে গিয়ে কাজ করব, সেই তাড়াহুড়োটা বেশি। এই যে তুমি বললে যে এখনো পড়ি, রাত্রেবেলা পড়ে নিজেকে তৈরি করি, এই তাগিদটা কি পাও এখন ছাত্রছাত্রীদের মধ্যে? একটা সত্যি কথা যদি স্বীকার করতে হয়, তাহলে আমাদের সময়টাই এমন না যে এই ছোটাছুটিটা না এখন একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। মানে আমি আমার সময় যে ধৈর্যটাকে ধরতে পারতাম আর কি, সত্যি কথা বলতে এখন সময়টা, আমিও হয়তো কখনো কখনো মাঝে মাঝে আমার ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে। তা সত্ত্বেও হ্যাটস অফ এই যে ছেলেমেয়েদের যাদের দেখছি, হ্যাটস অফ টু দেম, তাদের মধ্যে এখন ওই তাগিদটা দেখি বলে আমি তাদের প্রথম দিন ক্লাসে জিজ্ঞেস করি, তুমি যে এই কোর্সটা করতে এলে, তুমি যে ড্রামা নিয়ে মাস্টার্স করতে এলে, তোমারই একজন বন্ধু হয়তো এমবিএ করে বেরিয়ে তার ক্যাম্পাস প্লেসমেন্ট হয়ে যাবে, তুমি কিন্তু এখনো জানো না, তুমি যে 2 বছর এমএ করবে তারপর ধীরে 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 ধীরে, তার মানে সে কতটা প্যাশনেট, একদমই তাই, সে কতটাই বিষয়টা নিয়ে প্যাশনেট যে সে কিন্তু এই ইনসিকিউরিটি রিস্কগুলো মাথায় নিয়েও কিন্তু সে এই জীবনযাপনটাকেই, চর্চাটাকেই বেছে নিয়েছে। এবং যে কারণে এই মুহূর্তে আমি এমন অনেকের সাথে কাজ করছি যারা আমার বন্ধুস্থানীয়, বা এমনকি মানে বয়সটা তো ঠিক আছে একটা সংখ্যা, কিন্তু সেই অর্থে দেখতে গেলে আমার থেকে বয়সে ছোট। যেমন আমি আমার বন্ধু বয়সী যাকে বলবো রাজীবের সাথে আমি কাজ করছি এখন যাদবপুর মন্থনে, আমি শরণ্যর সাথে কাজ করছি, ও আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি শরণ্যর সাথে কাজ করছি 10th প্ল্যানেটের, আমি রিসেন্টলি ভূমিসূতর সাথে কাজ করব। আমার এটা দেখতে খুব ভালো লাগে যে যারা আমার সমবয়সী বা আমার থেকে যারা ছোট, আমি তথাকথিতভাবে বলতে পারবো নেক্সট জেনারেশন, তারা এই সময়টা দাঁড়িয়ে চর্চাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে আমি কি নিজেকে ইভলভ করতে পারছি, আমি কেন, আমি তো একটা সময় বিলং করি, আমি অ্যাজ অ্যান শিল্পী হিসেবে, একটা মানুষ হিসেবেও আমি সময়ের সাথে সাথে নিজেকে যতভাবে বিবর্তিত করতে পারি, আমি পাল্টানো বলছি না, আমি বিবর্তন কথাটাকে ব্যবহার করব, আমি নিজেকে যেভাবে সময়ের সাথে সাথে ইভলভ করতে পারবো সেইভাবে আমার জীবনের ডাইনামিসিটিটা থাকবে, নয়তো তো আমি কোথাও একটা গিয়ে স্থবির হয়ে যাবো, আমি আর এগোতে পারছি না জীবনে। যে কারণে এখন শরণ্য, রাজীব আমার বন্ধু স্থানীয়, বহুদিন ধরে কাজ করছে, কিন্তু এর আগে যাদের সাথে আমি কাজ করেছি, যাদের নাম আমি বললাম, তারা প্রত্যেকে আমার সিনিয়র, তারা আমার টিচার, তারা আমার শিক্ষক। এখন আমি খুব কনসিয়াসলি আমি আমার থেকে বয়সে ছোট বা আমার বন্ধু স্থানীয় তাদের সাথে, তাদের পরিচালনায় আমি কাজ করছি। দেখলাম তোমার রামানুজমটা, হ্যাঁ একদম মানে অন্যরকম একটা কাজ, খুবই সুন্দর একটা, মানে খুবই ভালো একটা কাজ করেছো। কেমন লাগছে এই কাজটা? তো করছো এখন? হ্যাঁ করছি, অনেক জায়গায় করছো, অনেক জায়গাতেই করছি, অনেক জায়গাতে করছো। খুব একটা মানে এইটার একটা বলি, এই যে বন্ধু স্থানীয় রাজীব বর্ধন আমার খুব বন্ধু, কিন্তু এইটা বলি, এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের কথাকে কোট আনকোট করেই বলি, যে শিল্প চর্চাটা করতে গেলে একটা ডিসিপ্লিনের প্রয়োজন তো ভীষণভাবে দরকার। এবং আমরা যদি কেউ মনে করে থাকি যে যেমন আমার পারিবারিকভাবে ঠিক আছে, ও তো আমার জেনেটিক্যালি এসে গেছে, এইভাবে নেওয়া যাবে না। মানে আমি যদি সত্যি এই চর্চাটা করতে চাই, আমাকে না ওই অর্জন করতে হবে যে হ্যাঁ এই চর্চাটা আমি করতে পারি, সেইটার ক্যাপাবিলিটি আমার আছে, সেটাকে আমাকে অর্জন করতে হবে। আমার জিনে আছে বলে, আমার পরিবার করে বলে আমি করতে পারি সেটা নয়। সুতরাং একটা ডিসিপ্লিন আমি মেনটেন করি, এবং আমি দেখলাম রাজীবের সাথে কাজ করতে গিয়ে, আমার তো বন্ধু স্থানীয়, কিন্তু আমরা কিন্তু সেই ডিসিপ্লিনটা, অর্থাৎ টাইমে রিহার্সাল করা, রিহার্সালের সময় খুব সিরিয়াসলি সিনসিয়ারলি রিহার্সাল করা, এবং যতটা কোয়ালিটেটিভ সময় দেওয়া যেতে পারে সে কোয়ালিটেটিভ সময় দিয়ে আমরা কিন্তু খুব মানে একদিকে যেমন আনন্দও করেছি, আবার আরেকদিকে মানে সত্যি কথা বলতে প্রচুর শিখেছি। আমি তো প্রত্যেকটা মুহূর্তে শিখি, মানে আমার বয়সে বড় ছেলের চরিত্র, মানে রামানুজমের চরিত্রটা যে ছেলে, দেবব্রত, ভালো অভিনয়, খুব ভালো। ও মানে মজার বিষয় হচ্ছে আমার ছাত্র,
রবীন্দ্র ভারতীতে। মানে ছাত্র এবং দিদিমণি মা ছেলের ভূমিকায় মানে অপূর্ব, মানে এত সুন্দর ভাবা যায় না। মানে লাস্টের দিকে কিছু কিছু সময় না মানে গায়ে কাঁটা দিচ্ছিল মনে হচ্ছিল দেখে। অনেকদিন পর একটা প্রোডাকশন দেখলাম, আর সেদিনকে অনেকেই ছিলেন নাটকের জগতের মানুষরা দেখতে এসেছিলেন, তো কথা বলছিলাম, তো আমার সত্যি খুব ভালো লাগলো অনেকদিন পর। এই দেবব্রত যেমন একটা উদাহরণ, ও তো আমার থেকে বয়সে অনেকই ছোট, এত প্যাশনেট ছেলেটা, এত প্যাশনেট, মানে ওর একটা মাঝখানে একটা শারীরিক একটা সমস্যা হচ্ছিল, ওর একটা নোজ ব্লিডিং হচ্ছিল, মানে সেসবকে পাত্তা না দিয়ে ফুল প্যাশনের সাথে, মানে আমি হয়তো একটু সিরিয়াস থাকছি, ওর যে একটু শরীর খারাপ না, হ্যাঁ ঠিক আছে আমি এরকম সিরিয়াসলি থেকে ফুল প্যাশনেটলি কাজ করে চলেছে। এইটা একটা খুব মানে দেখার, মানে আমি আরো বলবো যেমন মেরি, রাজু, ওদের সাথে কাজ করছি, শরণ্য, প্যাশনটা না এই যে দেখার মতন, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের প্যাশনটা সত্যি, মানে ওরা এটাকে মানে বাঁচছে। এবার মঞ্চের বাইরে অভিনয়ের একটু অভিজ্ঞতাটা বলো, কিরকম লাগছে, কবে থেকে শুরু করলে মঞ্চের বাইরে অভিনয়? খুব মানে সত্যি কথা বলতে বহু বছর আগে, তখন ওই ইটিভি, তখন ওই টেলিফিল্ম গুলো চলছে, শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে করেছিলাম, অনিন্দ্যদার সাথে করেছিলাম, তারপর তো বহু বছরের গ্যাপ। এই রিসেন্ট দু বছরও হয়নি, 1.5-2 বছর আগে আবার শুরু জয়দীপদার সাথে অ্যাডভোকেট অচিন্ত আইচ পার্ট 1 যেটা, ওটা দিয়ে শুরু। তারপর অদিতিদির সাথে কাজ করেছি, সৃজিতদার সাথে কাজ করেছি, রিসেন্টলি সব্যসাচীর সাথে কাজ করলাম সাধক বামা খ্যাপায়, হাঁটি হাঁটি পা পাতে রুক্মিণীর সাথে কাজ করেছি। তো একদম 2 বছরের, মানে বলতে পারো এখনো মানে 2 বছরের বাচ্চা আর কি, সেই অর্থে অভিজ্ঞতা, মানে থিয়েটারের ক্ষেত্রে, থিয়েটারের থেকে তোমার এটা কেমন লাগছে কাজ করতে? একজন অভিনেতা হিসেবে বলবো চ্যালেঞ্জিং, কেননা একজন অভিনেতাকে তো শুধু মানে অভিনয় করতে গেলে আমি কি মাধ্যমে অভিনয় করছি সেই মাধ্যমটা তো খুব গুরুত্ব, কেন ওই মাধ্যম আমাকে কি কি উপাদান দিচ্ছে। মঞ্চে যখন অভিনয় করি, মঞ্চের যে স্পেস, মঞ্চ আমাকে যে উপাদান দিচ্ছে, দর্শকের কাছ থেকে আমি কতটা দূরে কিভাবে কমিউনিকেট করছি, মাধ্যমের সাথে তো পাল্টাবে, আমাকে ফ্রেমটা বুঝতে হবে। আমাকে যদি যখন মঞ্চে আমাকে যখন স্যার মানে দেবেশদা যখন আমাকে বলতেন যে তুমি বিলো পার্চে এসে অভিনয় করো, এই যে ওনার কাছ থেকে শিখেছি, তুমি সামনে গিয়ে এসো, ডান দিকে চলে যাও, বাঁ দিকে চলে যাও, এটা কিন্তু নয় কথাটা। তুমি বিলো, কেন আমি মঞ্চে অভিনয় করছি এবং মঞ্চে কিছু ভাগ আছে, বিলো পার্চ লাইন বলে একটা জায়গা আছে, যেটা আলো অনুযায়ী একটা জায়গা, একটা জোন তৈরি হয়। আমাকে কিন্তু দেবেশদা আমাকে শিখেছেন যে তুমি বিলো পার্চ লাইনে এসে, একজন অভিনেতাকে যদি বলা হয় যে তুমি বিলো পার্চ লাইনে এসে অভিনয় করো, সেটাও কিন্তু এক একটা মঞ্চ অনুযায়ী পাল্টাবে, কোন মঞ্চের কোনটা বিলো পার্চ লাইন। ঠিক একভাবে ক্যামেরায় যখন কাজ করছি, আমাকে যদি বলে যে এটা না তোমার এসপি শট যাচ্ছে, তখন না আমাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি, বা এটা আমি খুব টাইটে যাচ্ছি, এটা আমি খুব ক্লোজে যাচ্ছি, আমি কতটা কি করব। ওটাই যখন আমাকে বলছে যে ঠিক আছে অনেকে মিলে আমরা একসাথে, কিন্তু যখন আমি টাইটে যাচ্ছি, একই আমার কিন্তু কন্টিনিউটি যাচ্ছে, কিন্তু তাহলে আমি কিভাবে ওই টাইট ফ্রেমে আমি নিজেকে কিভাবে এক্সপ্রেস করব, এটা আমার মনে হয় ওখানে আমাকে পড়াশোনা করে যেতে হয়েছে, এবং এটা আমাকে হেল্প করেছে। আমি এসআরএফতে একটা কোর্স করেছিলাম, না এইটার জন্য করেছিলাম বলবো না, কিন্তু আমার নিজেরই ইচ্ছাতে এসআরএফটিতে আমি একটা ফিল্ম মেকিং এর একটা ডিপ্লোমা কোর্স করেছিলাম। আচ্ছা, তো আমাকে ওটা বুঝতে খুব সাহায্য করছে। তার আগে আমি অমিতাভ চট্টোপাধ্যায়, এটা না বললে খুব অন্যায় হয়, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, ওর সাথে আমিও মনোহর বলে একটা ফিল্ম করেছিলাম, যেটা মুভি বলে যে একটা প্ল্যাটফর্ম আছে ইন্টারন্যাশনাল সিনেমার, বহু বছর বহু মাস ধরে ছিল, এবং বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালেও এই ছবিটা গেছে। ওর সাথে কিন্তু বেসিক্যালি ওর সাহসে প্রথমে একটা সাহস পাওয়া, যে ঠিক আছে অমিতাভ এবং অমৃতা, ওরা দুজন আমাকে বলেছিল যে একবার, আমার নাটক দেখি ওই নান্দিপটে প্রকাশ ভট্টাচার্যের নির্দেশনায় মনসা মঙ্গল নাটকটি দেখতে এসেছিল, সেখানে আমার সাথে কথা যে তুমি একবার আমরা একটু চেষ্টা করে দেখি, একদম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। আমিও মনে হয় ওই যে সাহসটা পেলাম, তারপর ধীরে ধীরে ওর সাথে, ওর কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম, যে কিভাবে রিঅ্যাক্ট করতে হয়, কিভাবে ইনফ্যাক্ট বিহেভিয়ার ঠিক বলবো না, কিন্তু কিভাবে ওইটাকে বিশ্বাস করতে হয়, এবং আমাকে যে সবসময় সবকিছু শো করতে হবে তার কোনো মানে নেই। আমি যদি ভিতরে উপলব্ধি করি, ক্যামেরা এমন একটা মাধ্যম, সেই উপলব্ধিটা অনেক সময় প্রতিফলিত হয়ে যায়, তার জন্য যে অনেক কিছু করে ফেলতে হবে। এই যে আমাদের দেখবে একটা স্টেজে একটা খুব ব্যাড গ্রামার আছে, যখন আমার সংলাপ নেই, তুমি আমার সংলাপ বলছো, আমি অনেক কিছু করছি, শোনাটাও একটা কাজ করা। এই যে যখন আমরা, এই যে তুমি এখন শুনছো, তুমি অনেক কিছু করছো, তা তো করছো না, আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু সত্যি শুনি, যখন কাউকে গুরুত্ব দিয়ে হয় শুনি, আর যদি গুরুত্ব না দিই আমরা হয় ফিজিট করি, হাই তুলি, বা শুনি না কিছু একটা করি।
তাহলে একজন চরিত্র যখন সত্যি কাউকে গুরুত্ব দিচ্ছে, সে এত কিছু অনেক কিছু কেন করবে? সেটা তাহলে শুনবে, তার লিসনিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি কি শুনছি। সিমিলারলি ওটাও, যে আমি কিভাবে রিয়্যাক্ট করছি, আমি অনেক কিছু করে দেখালাম আমি রিয়্যাক্ট করছি, দরকার নেই। আমার ভিতরে যদি ওই প্রতিক্রিয়াটা চলতে থাকে না, ইট উইল রিফ্লেক্ট। একদমই তাই, শোনাটাও দরকার। এবারে বলি যে তোমার এত কিছু করো একসাথে, মানে অভিনয় ধরো, তার সঙ্গে পড়ানো, তা বাকি অবসর টবসর পাও? অবসর কি পাও, মানে কিছু নিজের লেজার টাইম থাকে? থাকে না, থাকে না মিথ্যা কথা বলবো, থাকে থাকে। হ্যাঁ। সেটাই সময় কি করো সেই সময়? আমার এখন একটা যেমন হবি হচ্ছে যে, সত্যি কথা বলতে যেহেতু হাতে এখন এই এত ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে, প্রচুর সিনেমা দেখা, এবং আমার ন্যাশনাল থিয়েটার বলে একটা প্ল্যাটফর্ম আছে যেটা আমি সাবস্ক্রাইব করে রেখেছি, বিদেশি কিছু থিয়েটার দেখা, এইটা যেমন আমার একটা হবি। বই পড়া তো ছিল, আগেও ছিল বই পড়া হবি। আর একটা যেটা হচ্ছে যে, সত্যি কথা বলতে যেটা সময় বার করাটা খুব মুশকিল হয়ে যেত, কিন্তু এখন খুব আমি রিলিজিয়াসলি টাইম বার করি, ভালো ভালো কাজ দেখা, সিনেমা দেখা, বড় স্ক্রিনে গিয়ে দেখা। যে বড় স্ক্রিনে যখন দেখছি, একটা ছোট মোবাইলের স্ক্রিনে যখন একটা দেখছি, একটা বড় স্ক্রিনে দেখছি, আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম ফ্রেমটা বোঝা, কিভাবে কাজ করেছে, গোটাটা কেন কাজ করছে, ওয়ার্ক করছে, সেটা দেখা। থিয়েটারে যেমন রিসেন্টলি চন্দনদার সাথে কথা হচ্ছিল, তো ওনার সাথে আমি দুটো কাজ করার আমার থিয়েটারে, মানে এই যে দীর্ঘ বছরে আমি দুটো সুযোগ পেয়েছিলাম, উনি আমাকে সুযোগ দিয়েছিলাম, খুব কৃতজ্ঞ। একটা হচ্ছে ওরার জন্য বলে একটা নাটক, আর একটা যুগনায়ক। তো এই রিসেন্টলি 10 এবং 11 জানুয়ারি আমি একদম, মানে আজকেই একটা কাজ এসেছিল, আমি বললাম যে না, 10 এবং 11 জানুয়ারি ওটা আমার লেখা, ওটা আমার করা আছে, ওটাও আমার লেজার টাইমের মধ্যে আমি ওটাকে আমার একটা কর্তব্য হিসেবে ধরি, যে ওই কাজটা আমি দেখতে যাবো। 11 তারিখে আছে তো? হ্যাঁ, 10 এবং 10 তারিখ, 11 তারিখ, 10 তারিখ যেমন দুপুরবেলা ম্যাটিনিতে আছে, দিল্লি চলো, 11 তারিখ আছে, তো ওইটা আমি দেখতে যাব। তো এই লেজার টাইমটা না, এটাকে বার করে নিতে হয়। আর একটা আমার খুব হচ্ছে যে, খুব ভালো ভালো মানুষের সাথে মেশা, তাদের সঙ্গ করে, এটা আমার একটা হবির মধ্যে পড়ছে। মানে যেমন আমি আনন্দী বসুর কথা বলবো। আনন্দী বসু আমার জীবনে এমন একজন মানুষ, যে সত্যি কথা বলতে একজন শিল্পী মানুষ তো বটে, কিন্তু আদ্যন্ত আমি বলবো জীবন সাথিকা। মানে কিভাবে পুরো পার্সপেক্টিভ জীবনের চেঞ্জ করে দেওয়া, এই মানুষটার সাথে মিশে, এই মানুষটার সাথে থেকে আমার একটা, সত্যি কথা বলতে জীবনটাকে একটা অন্যরকম ভাবে দেখে। এটাও আমার একটা লেজার টাইমের মধ্যে পড়ে, যে যখন আমি একটু ফাঁক পাচ্ছি বা ফাঁক বার করে নিচ্ছি, হয়তো আনন্দিদিকে ফোন করছি, তুমি ফাঁকা আছো? ঠিক আছে, তাহলে তোমার সাথে, যদি ফাঁকা থাকো, তোমার সাথে গিয়ে একটু কথা বলে আসবো। ওই যে কথা বলা ওই মানুষটার সাথে, অনেক জীবনের প্রচুর পার্সপেক্টিভ পাল্টে যাওয়া, কিছু প্র্যাকটিসেস করা। মাঝখানে আনন্দিদির সাথে বেশ কিছুদিন গানের একটু প্র্যাকটিস করছিলাম, যে কিভাবে স্বরটাকে কিভাবে লাগাতে হয়। অনেকে ভাবে তাহলে তো তুমি কাজই করছো, লেজার টাইম কি হলো? আমার কাছে কিন্তু এটাই লেজার টাইম, যে এই যে আমি কোয়ালিটিটা, অ্যাকচুয়ালি আনন্দিদির কথা নয়, যে আমি আমার সাথে সময়টা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, দ্যাট ইজ মাই কোয়ালিটি লেজার টাইম। যে আমি একদম সুন্দরভাবে, আমি শুয়ে থাকছি, সেটাও একটা হতে পারে, কিন্তু সেই শুয়ে থাকার মধ্যে যেন আমার আনন্দটা, আমার কোয়ালিটি টাইম, একদমই তাই। এইটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। বেড়াতে যাও? খুব কম হয়, তবে হ্যাঁ, তো মানে নাটকের কাজে বেড়াতে যাওয়াটা কমই হয়, খুব কম হয়, কিন্তু হ্যাঁ যাই। মানে বিশেষ করে মা বেড়াতে খুব ভালোবাসে, আমার বন্ধু শুভ্র বেড়াতে খুব ভালোবাসে, ওর মা মামুনি, মানে কাকুলি ব্যানার্জি, ওনার একটা বিশাল কন্ট্রিবিউশন আছে আমার জীবনে। এই বিশেষ বন্ধুর কথা যে বলছো, হ্যাঁ, সে কি শুধু বিশেষ বন্ধু না, তার সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে? আমি সত্যি কথা বলতে আনন্দিদির কথা অনুযায়ী আমি মনে করি, মানে আমার মায়ের সাথে আমি বলি আমার বন্ধু, মানে সবার আমি মনে করি সম্পর্কের বেসিকটাই বোধহয় বন্ধুত্ব। আচ্ছা, মানে আমার মাও আমার বন্ধু, তো আমি এই মুহূর্তে আর কি বন্ধুত্ব কথাটাকে সব থেকে বেশি আমি ব্যবহার করবো। আমার বন্ধু ভীষণ ভালো, আমার বন্ধু, এবং সেই বন্ধুত্বের জায়গাটাকে যেটা হয় আর কি, সম্পর্কে যখনই নাম দিতে থাকি না, প্রচুর কন্ডিশনস আসতে শুরু করে। এইটা আমি ভীষণ লাকি। আমার মাও যেহেতু আমার ভীষণ ভালো বন্ধু, আমি মাকে বলি আমার গার্লফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, এবং আমার শুভ্র আমার খুব ভালো বন্ধু। আমার কোনো সম্পর্কে কোনো কন্ডিশন নেই, যে কন্ডিশনটা আমাকে সীমিত করে দেয় কোথাও মানুষ হিসেবে, কিন্তু আমাকে কিন্তু গাইড করে, কিন্তু সীমিত করে না। খুব দরকার, যে সীমিত করে না কথাটা বললে না, যে কন্ডিশন করে না আমাকে।
আচ্ছা, তো এই যে তুমি বললে যে সীমিত করে না, গণ্ডি করে না, তোমার কি মনে হয় যে আশেপাশে আমরা যারা মেয়েরা রয়েছি প্রত্যেকেরই তো এখন মেয়েরা যেটা চায় যে একটা কি বলবো একটা উন্মুক্ত আকাশ, তো প্রত্যেকের একটা নিজস্ব জগৎ থাক, কিন্তু আমরা মেয়েরাই আবার আমাদের মেয়েদের জগৎটাকে ছোট করে ফেলি, কারণ এই যে সম্পর্কগুলোর মধ্যে জড়িয়ে ফেলি। তো তুমি একজন স্বাধীন মানসিকতার একটা, তুমি তোমার আর পাশে যারা মেয়েরা আছে তাদের জন্য তুমি কি বলবে, একটা মেয়ে ভালোভাবে বাঁচতে গেলে তার কি করতে হবে? আমার ব্যক্তিগতভাবে একটা কথাই মনে হয়, এটা বহু মানে সবাই এটা নিশ্চয়ই ভেতরে উপলব্ধি করে, নিজেকে ভালোবাসা এবং রেসপেক্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেননা এরকমটা হতেই পারে যে আমার চারপাশ থেকে আমার দিকে প্রচুর কমেন্ট বা বিভিন্ন রকমের ভাবনা চিন্তা বা বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি আসছে, আমি নিজেকে কিভাবে দেখছি, কেন এই দেখাটার উপরেই কিন্তু নির্ভর করবে যে আমি ভবিষ্যতে বা আমি আমার জীবনটাকে কি করে শেপ করব। আমি অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা তো বটে, এগুলো তো একটা স্টেপ, কিন্তু সেইটাকেও প্রপারলি আমি সেটাকে উপলব্ধি করার জন্য যেটা দরকার হচ্ছে সেলফ রেসপেক্ট অ্যান্ড সেলফ লাভ। আমাকে কেউ ইনভ্যালিডেট করলো এসে বা আমাকে কেউ আটকে দিল, দ্যাট ডাজন্ট মিন যে আমি নিজেকে সেইভাবেই আমি ভাববো। আমার সেলফ লাভ, আমার সেলফ রেসপেক্ট সবসময়, আমি না সবসময় এটাকে ভাবার চেষ্টা করি যে আই এম অ্যাবাভ এনি জেন্ডার। এই যে তথাকথিত জেন্ডারের প্রচুর বাইনারিজ আছে বা জেন্ডার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আই এম অ্যাবাভ জেন্ডার। নিঃসন্দেহে এখনো মেয়ে হিসেবে হয়তো বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি আমাকে হতে হয়, এবং আমি চারপাশে আরো অনেক ক্ষেত্রে দেখি, আমি তো সেক্ষেত্রে অনেক বেশি লাকি, আমি চারপাশে দেখি মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। সেই ক্ষেত্রে একটা কথাই তাদের বলে, এবং নিজেও যেটাকে আমি মেনটেন করি, যে আলটিমেটলি ফেমিনাইন এনার্জি, যেটা মেয়েদের যে এনার্জি, সেটা কিন্তু বেসিক্যালি দ্য এনার্জি অফ নেচার, ওটা কিন্তু প্রকৃতির ঊর্জা। ওই ঊর্জার জায়গাটা যদি বাধা কোনো রকম ভাবে আসে না, যদি ব্লকড হয় না ফেমিনাইন এনার্জিতে, গোটা সমাজটা, গোটা সংসারটাই কিন্তু ইমব্যালেন্সড হয়ে যাবে। কেননা প্রকৃতি যদি ইমব্যালেন্সড হয় তখন কিন্তু কোনো কিছু ব্যালেন্সে চলবে না। সুতরাং ফেমিনাইন এনার্জির ব্যালেন্সড হওয়াটা, তাকে রেসপেক্ট করাটা আমি মনে করি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নেসেসিটি। এই সময় দাঁড়িয়ে যখন আমাদের চতুর্দিকে এত ইনস্টেবিলিটি, চতুর্দিকে এত রকমের এত ডিস্ট্রাকশনস, এত রকমের এত ভায়োলেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে তথাকথিতভাবে ফেমিনাইন এনার্জিকে রেসপেক্ট করা এবং আমার নিজেকেও রেসপেক্ট করাটা ইজ দ্যাট ব্যালেন্স অফ দ্যাট এনার্জি, যেটা প্রকৃতি ব্যালেন্সড মানে এভরিথিং ইজ ব্যালেন্সড। এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। তাই সবাইকে একটা কথা বলবার, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাবে স্ট্রাগল ফেস করতে হয়। আমি খুব লাকি সত্যি কথা বলতে, যে আমার জীবনে এমন ক্ষেত্র আমি দেখেছি যে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে মেয়েরাও অন্তরায় হয়ে উঠছেন অনেক ক্ষেত্রে। আমার পরিবারের দিক থেকে হোক বা আমার আত্মীয়, আমি মামুনি বলে ডাকি, কাকলি ব্যানার্জি, তার একটা বিশাল সাপোর্ট, মানে এরকমও সাপোর্ট আমি পেয়েছি যে আমি ভোরবেলা আমি থিয়েটারে রিহার্সাল করতে যাচ্ছি, সত্যি কথা বলতে আমি হয়তো উঠতে পারিনি, আমার জন্য আমার মামুনি হয়তো রান্না করে রাখছেন, এবং আমাকে হয়তো আমার বন্ধু সে বাইকে করে পৌঁছে দিচ্ছেন। কোথাও গিয়ে আমি মনে করি এটা যেমন তাদের উপলব্ধির জায়গাটাও আছে, তারা এটা আমার সাথে করেছেন, আমার নিজের দিক থেকেও আমি তাদেরকে এটা রিফ্লেক্ট করতে পেরেছি যে ইভেন বিইং আ ফিমেল, ইভেন বিইং আ ফেমিনাইন আইডেন্টিটি, আমি এই রেসপেক্টটাকে এক্সপেক্ট করি, আমার আইডেন্টিটির রেসপেক্টটা আছে, আমি সেখানে কম্প্রোমাইজ করব না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুনন্দিনীর আড্ডায় আজকে আমার সঙ্গে যিনি আলাপচারিতায় ছিলেন, তিনি একটি কথা খুব স্পষ্ট করে তুলে ধরলেন, আমরা মেয়েরা যদি আমাদের মেয়েদের নিজেদের সম্মান এবং নিজেদের প্রতি ভালোবাসাটা বজায় না রাখতে পারি, তাহলে অন্য কেউ, আমি পুরুষ বলছি না, অন্য আরেকজন মানুষ কিন্তু আমাদের সেই সম্মানটা কখনোই দেবে না। অর্থাৎ একটাই আসল কথা, নিজেরা নিজেদেরকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, এবং আমরা যে কাজটা করছি সেই কাজের প্রতি আমাদের একটা সম্মান বোধ থাকতে হবে।
মোনালিসা, আজকের আড্ডায় তুমি আমাদের খুব সুন্দর করে বললে Thank তোমার you. জীবনের নানা কথা। পরবর্তী সময় আবার কখনো একদম। নিশ্চয়ই আমরা আলাপচারিতায় আমাকে বসবো। আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমিও খুব মানে তোমার এই আলাপচারিতাটা শুনে আমারও খুব ভালো লাগলো। ভালো থাকো, এগিয়ে চলো।